আমাদের বেসিক্যালি কোর্সটা ছিল অ্যাডভান্স কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন, ড্রাগ ডিসকভারি এবং কোয়ান্টাম কম্পিউটেশনাল কেমিস্ট্রির উপরে। তো এটা যদি ব্রড টার্মে চিন্তা করি তাহলে এটা হচ্ছে বায়োইনফরমেটিক্সের একটা পার্ট। বায়োইনফরমেটিক্সের অনেকগুলো রিসার্চ ফিল্ড আছে, তার মধ্যে একটা ছোট্ট পার্ট আছে কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন এবং কম্পিউটেশনাল কোয়ান্টাম কেমিস্ট্রি। তো অ্যাট ফার্স্ট আমাদেরকে আসলে বায়োইনফরমেটিক্স জিনিসটা কি প্রথমে এই ধারণাটুকু নিতে হবে, তারপর আমরা এর ভিতরে যাব। তো বেসিক্যালি বায়োইনফরমেটিক্স হচ্ছে একটা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড, যেখানে কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, ইনফরমেশন টেকনোলজি এগুলো সব কিছু একসঙ্গে কম্বাইন করে একটা ফিল্ড হচ্ছে বায়োইনফরমেটিক্স, যেখানে অ্যাট দ্য সেম টাইমে কম্পিউটার সায়েন্সের নলেজ লাগবে, আবার বায়ো স্ট্যাটিস্টিক্স লাগবে, অ্যাট দ্য সেম টাইমে ইনফরমেশন টেকনোলজি লাগবে। তো এখানে এই যে ফিগারে দেখেন, এখানে হচ্ছে যে ফিল্ডগুলোর কম্বিনেশনে আপনার বায়োইনফরমেটিক্স ফিল্ডটা গঠিত হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। যেমন স্ট্যাটিস্টিক্স কেন লাগবে? কারণ আমরা বায়োইনফরমেটিক্সের যে ডেটাগুলো অ্যানালাইসিস করব, এই ডেটা অ্যানালাইসিস করতে গেলে আমাদের স্ট্যাটিস্টিক্যাল যে নলেজ সেটা আমাদেরকে লাগবে। আবার অ্যাট দ্য সেম টাইমে ডেটা সায়েন্স লাগবে। ডেটা সায়েন্সের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো দিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রেডিকশন করতে পারি। যেমন আমরা রিসেন্টলি আমাদের একটা কাজে, সেখানে আমরা মেশিন লার্নিং ব্যবহার করে আমাদের যে ড্রাগ আছে, সিলেক্টেড ড্রাগ ক্যান্ডিডেট, তাদের আমরা বায়ো অ্যাক্টিভিটি, যেটাকে IC50 বলে, প্রেডিক্টেড IC50 আমরা বের করেছি। অ্যাট দ্য সেম টাইমে কম্পিউটার সায়েন্সের নলেজ আমাদের লাগবে, যেটা বেসিক্যালি যদি বলতে যাই তাহলে অ্যালগোরিদম বা প্রোগ্রামিং, দ্যাট মিনস পাইথন, তারপর আর ল্যাঙ্গুয়েজ, এইগুলো আসলে কম্পিউটার সায়েন্স থেকে আসছে। আবার কম্পিউটেশনাল বায়োলজির নলেজও আমাদের লাগবে। অ্যাট দ্য সেম টাইমে বায়োলজির নলেজ আমাদের লাগবে, বেসিক্যালি মলিকুলার বায়োলজি, জেনেটিক্স, জিনোমিক্স, বায়োকেমিস্ট্রি, সিস্টেম বায়োলজি, আবার নেটওয়ার্ক ফার্মাকোলজি, এই জিনিসগুলো আমাদের লাগবে। এই সবগুলো অ্যাকুমুলেট করে হচ্ছে বায়োইনফরমেটিক্সের যাত্রা বেসিক্যালি শুরু হয়েছে। তো বায়োইনফরমেটিক্সের আসলে অ্যাপ্লিকেশনটা কোথায়? বায়োইনফরমেটিক্সের শুরুতে যখন যাত্রা শুরু হয়েছিল, তখন থেকে আস্তে 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 শুরু করে এটা এখন সব সেক্টরে মোটামুটি এর ব্যবহার দেখা যাচ্ছে আস্তে আস্তে। তো বেসিক্যালি ড্রাগ ডিসকভারি, ড্রাগ ডেভেলপমেন্ট, এই জায়গাটাতে হচ্ছে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট বায়োইনফরমেটিক্সের। এরপর হচ্ছে ধীরে ধীরে দেখা যাচ্ছে এখন ডিজিজ ডায়াগনোসিস এবং বায়োমার্কার ডিসকভারি, এই কাজগুলোতে বায়োইনফরমেটিক্স ব্যবহার করা হচ্ছে। বায়োমার্কার ডিসকভারি বলতে গেলে এখন তো বায়োইনফরমেটিক্সের আসলে অ্যাপ্লিকেশনটা কোথায়? বায়োইনফরমেটিক্সের শুরুতে যখন যাত্রা শুরু হয়েছিল, তখন থেকে আস্তে 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 শুরু করে এটা এখন সব সেক্টরে মোটামুটি এর ব্যবহার দেখা যাচ্ছে আস্তে আস্তে। তো বেসিক্যালি ড্রাগ ডিসকভারি, ড্রাগ ডেভেলপমেন্ট, এই জায়গাটাতে হচ্ছে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট বায়োইনফরমেটিক্সের। এরপর হচ্ছে ধীরে ধীরে দেখা যাচ্ছে এখন ডিজিজ ডায়াগনোসিস এবং বায়োমার্কার ডিসকভারি, এই কাজগুলোতেও বায়োইনফরমেটিক্স ব্যবহার করা হচ্ছে। বায়োমার্কার ডিসকভারি বলতে গেলে এখন আরএনএ সিকোয়েন্সিং, যে ডেটা অ্যানালাইসিস, আরএনএ সিকোয়েন্সিং ডেটা অ্যানালাইসিস, সেখান থেকে আমরা বিভিন্নভাবে বায়োমার্কার আইডেন্টিফিকেশন করতে পারি, করে হচ্ছে ওখানে আবার ড্রাগ ডিজাইনের সঙ্গে এটাকে আমরা কানেক্ট করতে পারি। তো এখানে বিভিন্ন ধরনের ফিল্ড দেখা যাচ্ছে, যেমন পাথওয়ে অ্যান্ড নেটওয়ার্ক অ্যানালাইসিস। পাথওয়ে এবং নেটওয়ার্ক অ্যানালাইসিসেরও আমাদের অবশ্য ফিচারে কোর্স আসবে, সেটা হচ্ছে নেটওয়ার্ক ফার্মাকোলজি এবং সিস্টেম বায়োলজি, এ সম্পর্কে সামনে আমাদের কোর্স থাকবে ইনশাল্লাহ। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাগ ডিসকভারি এবং ডেভেলপমেন্ট। আজকে আমরা যে কোর্সটা যাত্রা শুরু করলাম, এটা মূলত মোটামুটি ওভারঅল সবাই যে কম্পিউটার ড্রাগ ডিসকভারি পাইপলাইনটা ফলো করে, যে প্রোটোকলটা ফলো করে, মোটামুটি Q1 Q2 জার্নালগুলোতে পেপার পাবলিশ করতেছে, সেই বেসিক পাইপলাইনটা নিয়ে আমরা মূলত এই কোর্সে কথা বলবো। বাট ড্রাগ ডিজাইনের যে অ্যাডভান্স বলতে যেটা AI জেনারেটেড বা AI ড্রাইভেন ড্রাগ ডিজাইন, সেটা আমরা সামনে ইনশাল্লাহ নিয়ে আসবো। তো এই জায়গাগুলোতে হচ্ছে আপনার বায়োইনফরমেটিক্সের ব্রড ইম্প্যাক্ট আছে। এখানে আমাদের এখানে আসছে রিসার্চ ফিল্ড অফ বায়োইনফরমেটিক্স, মানে বায়োইনফরমেটিক্সের যে রিসার্চ ফিল্ডগুলো আছে সেগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। তো এখান থেকে আমরা দেখব যে বায়োইনফরমেটিক্সে কোন কোন ফিল্ডে আসলে রিসার্চ হয়। এখানে 1 নম্বরে আমরা দেখাইছি যে জিনোমিক্সের ভিতরে আবার দেখেন কিছু সাবফিল্ড আছে, যেমন সিকোয়েন্সিং ডেটা অ্যানালাইসিস, তারপর ফার্মাকোজিনোমিক্স, তারপর ফাংশনাল অ্যানোটেশন, এই ফিল্ডগুলো আসলে অ্যাকুমুলেট করে আছে আপনার জিনোমিক্স একটা রিসার্চ ফিল্ড। তারপর যেমন 2 নম্বরে দেখা যাচ্ছে প্রোটিওমিক্সের আন্ডারে আবার আছে ফাংশনাল প্রোটিওমিক্স, ফার্মাকোপ্রোটিওমিক্স, হাইপোথেটিক্যাল প্রোটিন অ্যানোটেশন, ড্রাগ ডিজাইন। এই যে তার মানে প্রোটিওমিক্সের আন্ডারে যে ড্রাগ ডিজাইন সাবফিল্ডটা আছে, সেই সাবফিল্ডের একটা হচ্ছে আমাদের কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন। তো আমরা মূলত এই কোর্সে 7 দিনে যা শিখবো তা মূলত প্রোটিওমিক্সের ভিতরেই সীমাবদ্ধ থাকবো আমরা। এরপর মেটাজিনোমিক্স আছে বায়োইনফরমেটিক্সের একটা রিসার্চ ফিল্ড। এটা মূলত যারা মাইক্রোবায়োলজিতে রিসার্চ করতে চায়, ফিউচারে কেরিয়ার করতে চায়, এটা তাদের জন্য। এখানে মাইক্রোবায়োলজির যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলোর ডেটা অ্যানালাইসিস থেকে শুরু করে
আরএনএ সিকোয়েন্সিং থেকে শুরু করে সব কিছু এই মেটাজিনোমিক্স ফিল্ডের আন্ডারে মেনলি করা হয়। এরপর আছে ইমিউনো ইনফরমেটিক্স। ইমিউনো ইনফরমেটিক্সের ভিতরে আছে ভ্যাকসিন ডিজাইন, ইপিটপ প্রেডিকশন, ইমিউনোজেনোমিক্স। তো অমিক্স ল্যাব বিডিএ ফিউচারে ভ্যাকসিন ডিজাইন, ইপিটপ প্রেডিকশন এই রিলেটেড কোর্স আমাদের আছে, তো আমরা সেটাও ইনশাল্লাহ লঞ্চ করব সামনে। এরপর আছে হচ্ছে ট্রান্সক্রিপ্টোমিক্স। ট্রান্সক্রিপ্টোমিক্সটা আমার মনে হয় এখানে যতগুলো রিসার্চ ফিল্ড আছে তার থেকে সব থেকে ইন্টারেস্টিং এবং ভাস্ট একটা রিসার্চ ফিল্ড। এর আন্ডারে আসলে অনেক ধরনের সাবফিল্ড আছে, যেমন আরএনএ সিকোয়েন্সিং বা আরএনএ সেক্স, যেটাকে আমরা বলি বাল্ক সেল আরএনএ সিকোয়েন্সিং। তারপর আছে সিঙ্গেল সেল আরএনএ সিকোয়েন্সিং। তারপর ক্যান্সার ট্রান্সক্রিপ্টোমিক্স, এর আন্ডারে আরও আছে প্যান ক্যান্সার মাল্টিওমিক্স অ্যানালাইসিস। এই জিনিসগুলো আছে ট্রান্সক্রিপ্টোমিক্সের আন্ডারে আছে। এরপর আছে হচ্ছে সিস্টেম বায়োলজি বা নেটওয়ার্ক ফার্মাকোলজি। এটার ভিতরে নেটওয়ার্ক বায়োলজি, সেলুলার সিস্টেম বায়োলজি, নিউরো সিস্টেম বায়োলজি এই জিনিসগুলো আছে। তো অমিক্স ল্যাব বিডিতেও সিস্টেম বায়োলজি এবং নেটওয়ার্ক ফার্মাকোলজির কোর্স আছে আমাদের, ইনশাল্লাহ ফিউচারে আমরা এটা নিয়ে আসবো। এবং সবশেষ সেটা হচ্ছে ইভলিউশনারি বায়োইনফরমেটিক্স। এর আন্ডারে আছে ফাইলোজেনেটিক্স, মলিকুলার ইভলিউশন, কম্পারেটিভ জিনোমিক্স। এই জিনিসগুলো হচ্ছে ইভলিউশনারি বায়োইনফরমেটিক্সের আন্ডারে আছে। তো এখানে মোটামুটি আমরা 7টা বিভিন্ন বই ঘেটে আমরা মোটামুটি 7টা রিসার্চ ফিল্ড পাইছি। আরও হয়তো এর বাইরেও অনেক রিসার্চ ফিল্ড আছে বা রিসেন্টলি আসছে মার্কেটে। তো মোটামুটি এই 7টা রিসার্চ ফিল্ড হচ্ছে বায়োইনফরমেটিক্সের সব থেকে সফিস্টিকেটেড ফিল্ড আর কি। তো এখন একজন পার্টিকুলার ব্যক্তির পক্ষে এই 7টা ফিল্ডে এক্সপার্টাইজ হওয়া মোটামুটি অসম্ভব একটা বিষয়। এখন মোটামুটি ইনিশিয়ালি প্রতিটা ফিল্ড সম্পর্কে একটু একটু জানতে হবে, যাদের বায়োইনফরমেটিক্সে ফিউচারে রিসার্চ বা কেরিয়ার গড়ার ইচ্ছা আছে। তো জানার পর আসলে বোঝা যাবে যে কার কোন এরিয়াটা বেশি পছন্দ। তো আমরা বেসিক্যালি শুরু করছিলাম, সজীব এবং আমরা প্রোটিওমিক্স দিয়ে শুরু করছিলাম। প্রোটিওমিক্সের আন্ডারে এই যে হাইপোথেটিক্যাল প্রোটিন অ্যানোটেশন এবং কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন, এটা দিয়ে আমরা শুরু করছিলাম। তারপর ধীরে ধীরে দেখলাম যে আমাদের প্রোটিওমিক্সের বাইরেও ইন্টারেস্ট রয়েছে। পরবর্তীতে আমরা ইমিউনো ইনফরমেটিক্সের ভ্যাকসিন ডিজাইন এবং ইপিটপ প্রেডিকশন এটা জানার চেষ্টা করছি। এভাবে ধীরে ধীরে মোটামুটি আমরা বায়োইনফরমেটিক্সের যে ফিল্ডগুলো আমরা এখানে দেখিয়েছি মোটামুটি সবগুলোতে আমরা বিচরণ করছি এবং স্টিল আমরা লার্নার, মানে আমরাও আরও অ্যাডভান্স যে টুলস আছে সেগুলো নিয়ে শেখার চেষ্টা করতেছি। তো আমরা এরপর যেটা কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইনের জেনারেল যে ওয়ার্কফ্লো, মানে যে ওয়ার্কফ্লো ব্যবহার করে মোটামুটি আমাদের পেপারগুলো সবাই পাবলিশ করে বিভিন্ন মানে জার্নালে। তো এখানে আমরা একটা ওয়ার্কফ্লো দেখাইছি। বেসিক্যালি এই ওয়ার্কফ্লোটা আমরা রিপ্রোডিউস করে দেখাবো, মানে প্রতিটা স্টেপে আমরা কীভাবে কাজগুলো করি বা কোন জায়গায় কীভাবে কী করতে হবে এই জিনিসগুলো আমরা মূলত দেখাবো। এর ফলে যারা সিরিয়াসলি কাজগুলো শিখবে বা ট্রাই করবে, আমরা তো রেকর্ডিং দিয়ে দিব, রেকর্ডিং দেখে দেখে যারা পজ করে করে খাতা কলম ব্যবহার করে এই কাজগুলো শিখতে পারবে, তারা নিজেরাই হচ্ছে একটা রিসার্চ প্রজেক্ট নিজেরাই হচ্ছে দাঁড় করাইতে পারবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই হেল্প করবো ইনশাল্লাহ। আবার কিছু মেম্বারকে আমরা আমাদের অনগোয়িং যে প্রজেক্ট আছে সেগুলোতে ইনক্লুড করাবো ইনশাল্লাহ। তো আমাদের এই পাইপলাইনের সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হলো টার্গেট আইডেন্টিফিকেশন। মানে আমাদের অ্যাট ফার্স্ট জানতে হবে বা বুঝতে হবে যে আমরা কোন ডিজিজটা নিয়ে আসলে কাজ করতে চাই। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে কোন ডিজিজটা নিয়ে আমরা কথা বলতে চাই। এরপর ওই ডিজিজের এগেনস্টে অসংখ্য টার্গেট থাকতে পারে। যেমন আমরা যদি ব্রেস্ট ক্যান্সারের কথা বলি, তো ব্রেস্ট ক্যান্সার একটা ডিজিজ, এর এগেনস্টে অসংখ্য টার্গেট আছে। এখন কোন টার্গেটটাকে ব্যবহার করে আমরা ইনহিবিটর ডিজাইন করতে চাই সেটা আমাদেরকে লিটারেচার স্টাডি করতে হবে। লিটারেচার স্টাডি করলে আমরা বুঝতে পারবো যে কোন কাজগুলো অলরেডি মার্কেটে অ্যাভেলেবল, মানে অলরেডি পাবলিশ হয়ে গেছে। এখন যে কাজটা মার্কেটে অলরেডি হয়ে গেছে সেই কাজটা যদি আমি করি তাহলে সেটার ডেফিনেটলি ইম্প্যাক্ট কমে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে কোন মানে ব্রেস্ট ক্যান্সারের এগেনস্টে অসংখ্য পেপার অলরেডি পাবলিশ হয়ে গেছে, কিন্তু ব্রেস্ট ক্যান্সার তো শুধু একটা জিন বা দুইটা জিনের কারণে বা দুইটা জিনের ডিসরেগুলেশনের কারণে হয় না, এখানে অসংখ্য জিন জড়িত আছে। তো যে জিনগুলো নিয়ে অলরেডি কাজ হয়ে গেছে আমরা সেগুলো অ্যাভয়েড করে যে জিনগুলো নিয়ে কাজ হয়নি সেই জিনগুলো আমরা সিলেক্ট করার ট্রাই করব। তো টার্গেট আইডেন্টিফিকেশনের পর সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে আমরা যে টার্গেটটা আইডেন্টিফাই করলাম এটার এগেনস্টে আমাদের প্রোটিনের যে পিডিবি আইডি আছে সেই পিডিবি আইডিটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো সেটা কীভাবে সিলেক্ট করতে হয়, কোথা থেকে ডাউনলোড করতে হয়, কীভাবে ডকিং রেডি করতে হয় সেটা আমরা পরবর্তী স্টেপে দেখাবো। এখানে জাস্ট একটা আমরা ওভারভিউ দেখাবো। এরপর আমরা ডিজাইন করব ড্রাগ। তো ড্রাগ ডিজাইন করতে গেলে আমাদের বেসিক্যালি দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আমাদের রিসেপ্টর আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে লাইগ্যান্ড। তো রিসেপ্টর আর ওই টার্গেট আমরা পেয়ে গেছি। এরপর আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আর টার্গেটটাকে প্রিপেয়ার করা, সেটাও আমরা করলাম। এরপর আমাদের থার্ড কাজ হচ্ছে লাইগ্যান্ডকে প্রিপেয়ার করা। এখন লাইগ্যান্ডের সোর্স অনেক কিছু হইতে পারে, যেমন হলো আমাদের লিটারেচারে অলরেডি অসংখ্য অথর ওনারা হচ্ছে জিসিএমএস ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে অথবা
এনএমআর এর মাধ্যমে বিভিন্ন ধরনের কম্পাউন্ড অলরেডি আইডেন্টিফাই করতে পারছে এবং ওনারা ওই কাজগুলো পাবলিশ করছে। তো সেই পাবলিশড ডেটা, যেটাকে মেটা ডেটা বলা হয় বা সেকেন্ডারি ডেটা বলা হয়, সেই ডেটাটা নিয়েও আমরা কাজ করতে পারি। আবার আমরা নিজেরাই প্লান্ট এক্সট্রাকশন করে সেখান থেকে কম্পাউন্ড নিয়ে এসে আমরা সেটাকে লাইগ্যান্ড হিসেবে ব্যবহার করতে পারি। তো এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে হাতে কলমে হ্যান্ডস অন ট্রেনিং যেটা আছে আমরা সেটাতে ওখানে দেখাবো যে কীভাবে কী করতে হয়। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ভার্চুয়াল স্ক্রিনিং। এখন আমরা একটা প্লান্ট থেকে ধরলাম যে 50টা বা 60টা প্লান্ট ফাইটোকেমিক্যাল পাইলাম। তো এই 50টা বা 60টা ফাইটোকেমিক্যালই তো ড্রাগ হিসেবে কাজ করবে না, তাই না? আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন নাকি আমি শুধু বলেই যাচ্ছি? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমি বলার সময় যদি কারো কোনো স্টেপে বা কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকে তাহলে সাথে সাথে মাইক্রোফোন অন করে আমাকে জানাবেন। আচ্ছা, তো ভার্চুয়াল স্ক্রিনিং এখানে যে কাজটা করা হয় বেসিক্যালি এই যে বললাম যে আমি একটা প্লান্ট আইডেন্টিফাই করলাম, সেই প্লান্টের এগেনস্টে আমি জিসিএমএস ডেটা পাইলাম, 30টা বা 60টা বা 40টা কম্পাউন্ড পাইলাম। তো আমার এই 30টা বা 60টা বা 40টা কম্পাউন্ডই তো ড্রাগ হিসেবে কাজ করবে না, তাই না? তো এখানে আমাদের এই স্টেপে টার্গেট হচ্ছে আমাদের ইনিশিয়াল কম্পাউন্ডটাকে একটু ন্যারো করা মানে হচ্ছে কিছু এখানে স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া থাকবে। তার মধ্যে যেমন একটা হচ্ছে লিপিনস্কি রুল অফ 5। যারা অলরেডি কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইনের কোনো কোর্স করেছেন বা ইউটিউবে একটু ঘাটাঘাটি করেছেন তারা হয়তো এটা শুনে থাকবেন। তো এই লিপিনস্কি রুল অফ 5 বা আরও এরকম ঘোষ রুল আছে। এই রুলগুলো ব্যবহার করে আমরা হচ্ছে কারা ড্রাগ হিসেবে ব্যবহার হইতে পারে, কারা ব্যবহার হইতে পারে না, এই জিনিসগুলো আমরা স্ক্রিনিং করে ন্যারো ডাউন করে নিয়ে আসি। এরপর স্ক্রিনিং করার পর আমরা হয়তো 10টা বা 20টা বা 30টা কম্পাউন্ড পাবো যাদের ড্রাগ হিসেবে ইউজ করার অ্যাবিলিটি আছে। তো এই লিপিনস্কি রুল অফ 5 এটা কী জিনিস আমরা পরবর্তীতে দেখাই দিব। এখানে জাস্ট আমরা একটা ওভারভিউ আলোচনা করবো যে এই পাথওয়েতে আমরা একটা কাজ করতে পারি। তো কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন করতে গেলে আমাদের প্রথমে লাগবে কি টার্গেট। সেটা আমরা ধরলাম যে ব্রেস্ট ক্যান্সার এগেনস্টে কোনো একটা টার্গেট আমরা পাইছি। এরপর আমাদেরকে কী করতে হবে, সেই টার্গেটের এগেনস্টে আমাদের লাইগ্যান্ড সার্চ করতে হবে। ধরা গেল কোনো একটা প্লান্টের অ্যান্টি ব্রেস্ট ক্যান্সার অ্যাক্টিভিটি আছে, সেটা আমরা লিটারেচার রিভিউ করে জানতে পারছি। এরপর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ভার্চুয়াল স্ক্রিনিং, সেটাও আমরা করলাম। এরপর আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের যে সিলেক্টেড লাইগ্যান্ড এবং সিলেক্টেড টার্গেট দ্যাট মিনস রিসেপ্টর, এদের মধ্যে আসলে বাইন্ডিং এফিনিটিটা কীরকম এটা আমাদেরকে দেখতে হবে। তো যার বাইন্ডিং এফিনিটি যত ভালো হবে তার মানে ওই লাইগ্যান্ডটা আমাদের যে রিসেপ্টর আছে টার্গেট ডিজিজ রিসেপ্টর সেখানে তত ভালো বাইন্ড করবে। যত ভালো বাইন্ড করবে দ্যাট মিনস ইফেক্ট তত ভালো হওয়ার চান্স থাকবে। এটা জাস্ট একটা ইনসিলিকো বেস প্রেডিকশন আর কি। এরপর আমরা হচ্ছে যেটাতে যাব সেটা হচ্ছে অ্যাডমিট অ্যানালাইসিস। অ্যাডমিট টার্মটা আমাদের এখানে যেহেতু মোটামুটি সবাই ফার্মেসি ব্যাকগ্রাউন্ডের অলরেডি হয়তো অ্যাডমিট টার্মটা আপনারা পরিচিত। এখানে এতে হচ্ছে অ্যাবজর্পশন, তারপর ডিতে হচ্ছে ডিস্ট্রিবিউশন, এমতে হচ্ছে মেটাবলিজম, ইতে হচ্ছে এক্সক্রিশন এবং টিতে হচ্ছে টক্সিসিটি। মানে আমরা যে কম্পাউন্ডগুলোকে ডকিং করলাম সেই কম্পাউন্ডগুলোর মধ্যে সবাই তো ভালো বাইন্ডিং এফিনিটি দেখাবে না। মোটামুটি ধরে নেওয়া যায় যে বাইন্ডিং স্কোর 8-এর কম বা 8-এর বেশি বা মোটামুটি 8-7 এরকম হলে মোটামুটি ধরে নেওয়া যায় যেটা ভালো বাইন্ডিং স্কোর। তো এরপরে আমাদের নেক্সট কাজটা হচ্ছে এদের অ্যাডমিট প্রোফাইলিংটা কীরকম, আসলে অ্যাবজর্পশন প্রোফাইলটা কীরকম। আমি এমন একটা ড্রাগকে টপ কম্পাউন্ড বা লিড কম্পাউন্ড হিসেবে সিলেক্ট করলাম যার অ্যাবজর্পশন প্রোফাইল ভালো না। তাহলে অ্যাবজর্পশন প্রোফাইল যদি ভালো না হয় তাহলে ভালো অ্যাবজর্ব না হলে পরবর্তীতে ইফেক্ট ডেফিনেটলি কম দিবে। তারপর ডিস্ট্রিবিউশন প্রোফাইল, তারপর মেটাবলিজম প্রোফাইল, এক্সক্রিশন প্রোফাইল। দেখা গেল আমি এমন একটা ড্রাগ ডিজাইন করলাম যেটা হচ্ছে বডিতে ইফেক্ট দেওয়ার পরেও বডি থেকে এক্সক্রিয়েটেড হচ্ছে না, মানে বডি থেকে এলিমিনেট হচ্ছে না। তাহলে ওটা লং টার্ম যখন বডিতে অ্যাকুমুলেট থাকবে তখন সেটা টক্সিসিটি শো করবে। তো এই জিনিসগুলো করার জন্য স্পেসিফিক কিছু টুলস আছে, সেগুলো কীভাবে কাজ করে এটা আমরা পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে ডিএফটি অ্যানালাইসিস। এটা বেসিক্যালি মোটামুটি একটা অ্যাডভান্স অ্যানালাইসিস। এখানে আমাদের যে সিলেক্টেড কম্পাউন্ডগুলো আছে সেই সিলেক্টেড কম্পাউন্ডগুলোর যে ইলেকট্রনিক প্রপার্টিস, যেমন একটা কম্পাউন্ডের হার্ডনেস কীরকম হইতে পারে, সফটনেস কীরকম হইতে পারে, এই জিনিসগুলো বা ডাইপোল মোমেন্ট কীরকম হইতে পারে, ইলেকট্রোফিলিসিটি কীরকম হইতে পারে, এই জিনিসগুলো আমরা হচ্ছে ডেনসিটি ফাংশনাল থিওরি ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে পারি। তো সেটা কীভাবে বের করতে হয় এবং কোন ভ্যালু কত হলে সেটা আমরা নিব এবং কখন আমরা অ্যাকসেপ্ট করবো না, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। এরপর আমাদের কাজ হচ্ছে আমরা তো ড্রাগ ডিজাইন করে ফেললাম, আলটিমেটলি দেখা গেল যে মলিকুলার ডকিং, অ্যাডমিট অ্যানালাইসিস এবং ডিএফটি ক্যালকুলেশন করে আমরা সব শেষে লিড কম্পাউন্ড হিসেবে 3টা বা 4টা কম্পাউন্ড পাইলাম। এখন আমাদের এই লিড কম্পাউন্ড আমরা যে ডিজাইন করলাম ড্রাগ হিসেবে, তো এটা আসলে আমাদের বডির ভিতরে গেলে এটা কি ইফেক্ট দিবে বা কাজ করবে, কীরকম কীভাবে কাজ করবে সেটার একটা প্রিলিমিনারি ধারণা পাওয়া যায় মলিকুলার ডাইনামিক সিমুলেশনের মাধ্যমে। এখানে আমরা মানে বডির ভিতরে একটা
মানে আনুমানিক একটা সিস্টেম আমরা কম্পিউটারের মধ্যে ডেভেলপ করে সেখানে হচ্ছে আমাদের যে ডিজাইন করা লাইগ্যান্ড এবং আমাদের টার্গেটেড প্রোটিন এদের মধ্যে আসলে বাইন্ডিংটা কীরকম আছে, এটা কি স্টেবল নাকি আনস্টেবল, তো এই জিনিসগুলো আমরা হচ্ছে এই মলিকুলার ডাইনামিক্স সিমুলেশনের মাধ্যমে অ্যানালাইসিস করতে পারি। তো এরপর এখানে আরও দুইটা জিনিস আমরা অ্যাড করেছি, একটা যেমন আছে পাপসা অর গাপসা অ্যানালাইসিস। এর মাধ্যমে আসলে আমাদের সিলেক্টেড যে লাইগ্যান্ড আছে বাট লিড কম্পাউন্ড যেগুলোকে আমরা বলতেছি, মানে সর্বশেষে আমরা যে 4টা বা 3টা পাবো, এদের বাইন্ডিং ফ্রি এনার্জিটা আমরা দেখতে পারবো। তো এরপর হচ্ছে প্রিন্সিপাল কম্পাউন্ড অ্যানালাইসিস। এই জিনিসগুলো আমরা সব শেষের দিকে এই জিনিসগুলোর আলাদা একটা ক্লাসই আছে, বিশেষ করে ডিএফটি অ্যানালাইসিস এবং মলিকুলার ডাইনামিক সিমুলেশন অ্যানালাইসিস, এই দুইটার জন্য আলাদা ক্লাস আছে, 2টা ক্লাস আছে, 3টা ক্লাস আছে সম্ভবত, ওখানে আমরা এই জিনিসগুলো নিয়ে ডিটেলস কথা বলবো ইনশাল্লাহ। তো সর্বশেষ আমরা এখান থেকে কী পাবো, আউটপুট হিসেবে পটেনশিয়াল লিড ক্যান্ডিডেট পাবো, সেটা 2টা বা 3টা বা 4টা, এবং এভাবে আমরা মোটামুটি একটা পেপার ডিজাইন করে সেটাকে পাবলিশ করতে পারবো। তো এখানে টার্গেট আইডেন্টিফিকেশন কীভাবে করতে হবে তার একটা ওয়ার্ক ফ্লো দেওয়া আছে, এটা অলরেডি আমি বলে ফেলছি যে আমাদের অ্যাট ফার্স্ট যেটা করতে হবে সেটা লিটারেচার স্টাডি করতে হবে। এগুলো আমি অলরেডি বলে ফেলছি, লিটারেচার স্টাডি করলে আপনি বুঝতে পারবেন যে কোন ডিজিজের এগেনস্টে আপনি হচ্ছে টার্গেট আইডেন্টিফিকেশন করতে চাচ্ছেন। তো ডিজিজ যখন আপনি সিলেকশন করে ফেলবেন, সেই ডিজিজের এগেনস্টে তো অসংখ্য প্রোটিন থাকবে যাদের ডিসরেগুলেশনের কারণে আপনার এই ডিজিজটা হচ্ছে। যেমন আমি যদি ব্রেস্ট ক্যান্সারের কথা বলি, এখানে অসংখ্য জিন আছে যাদের ডিসরেগুলেশনের কারণে ব্রেস্ট ক্যান্সারটা হয়ে থাকে। যেমন যদি বলি যে ইস্ট্রোজেন রিসেপ্টর আলফা, তারপর প্রোজেস্টেরন রিসেপ্টর, এই হরমোনাল রিসেপ্টরগুলোর ডিসরেগুলেশনের কারণে কিন্তু আমাদের ব্রেস্ট ক্যান্সারটা হয়ে থাকে। আর অসংখ্য রিসেপ্টর বা জিন আছে। তো এগুলোর মধ্যে আমাদেরকে ধরলাম আমি লিটারেচার স্টাডি করে পাইলাম 20টা টার্গেট প্রোটিন যাদের ডিসরেগুলেশনের কারণে আমাদের ব্রেস্ট ক্যান্সারটা হয়ে থাকে। তো আমি লিটারেচার রিভিউ করলে বুঝতে পারবো যে কোন রিসেপ্টরগুলোর এগেনস্টে অলরেডি কম্পিউটারেটেড ড্রাগ ডিজাইন করা হয়ে গেছে। তো সেগুলো বাদ দিয়ে আমরা নভেল কোনো কিছু করার চিন্তা করবো, তাহলে সেই পেপারটা আমাদের ইম্প্যাক্ট পাবে। এরপর আমাদের পরবর্তী কাজ আছে কম্পাউন্ড এবং লাইগ্যান্ডসের সোর্স খোঁজা। আমি অলরেডি বলছি যে আমরা এটা 2 জায়গা থেকে পাইতে পারি, সেটা হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড, এটা হতে পারে কোনো ল্যাবে সিনথেসাইজ করা হয়েছে অথবা সেমি সিনথেসাইজ করা হয়েছে, অথবা হইতে পারে আমরা নিজেরাই আমাদের ল্যাবে হচ্ছে জিসিএমএস অ্যানালাইসিস করে আমরা কিছু কম্পাউন্ড পাবো। তো এভাবে হচ্ছে আমরা যে আমাদের ফার্স্ট স্টেপ টার্গেট আইডেন্টিফিকেশন, সেই কাজটা আমরা সম্পন্ন করতে পারবো। তো এরপর আমাদের নেক্সট স্টেপ, আমরা যখন টার্গেট আইডেন্টিফিকেশন করে ফেলবো, এরপর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে প্রোটিন প্রিপারেশন করা, মানে যেটাকে আমরা রিসেপ্টর বলতেছি। যেমন যদি বলি ব্রেস্ট ক্যান্সার এগেনস্টে আমরা ইস্ট্রোজেন রিসেপ্টর আলফা বা প্রোজেস্টেরন রিসেপ্টর, এই দুটার যে কোনো একটাকে আমরা আমাদের পটেনশিয়াল টার্গেট হিসেবে যদি ধরি, তাহলে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে সেই প্রোটিনের 3D স্ট্রাকচারটা আমাদেরকে একটা ডেটাবেস থেকে নিতে হবে। সেই ডেটাবেসটার এখানে নাম দেওয়া হয়েছে এই যে প্রোটিন ডেটা ব্যাংক, আর সিএসবি প্রোটিন ডেটা ব্যাংক। এখান থেকে আমরা কোন ক্রাইটেরিয়া অনুসারে প্রোটিনটাকে সিলেক্ট করবো, পিডিবিআইডিটাকে সিলেক্ট করবো, সেটা আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা আছে সেখানে আমরা বলবো এবং হ্যান্ডস অন দেখাই দেবো ইনশাল্লাহ। তারপর প্রোটিনটা কীভাবে প্রিপেয়ার করতে হবে, তারপর কীভাবে ক্লিন করতে হবে, কীভাবে অপটিমাইজ করতে হবে এবং ডকিংয়ের জন্য প্রিপেয়ার করতে হবে, ডিটেলস সব কিছু আমরা নেক্সট স্টেপে দেখাবো ইনশাল্লাহ হ্যান্ডস অন। এরপর আমাদের প্রোটিন প্রিপারেশন হয়ে গেলে এরপর নেক্সট কাজ হচ্ছে আমাদের লাইগ্যান্ডটাকে প্রিপেয়ার করতে হবে। এখন লাইগ্যান্ড আমরা ডকিং করার ক্ষেত্রে বেসিক্যালি 2ভাবে ডকিং করতে পারি, একটা হচ্ছে সিঙ্গেল লাইগ্যান্ড ডকিং করতে পারি, আর একটা হচ্ছে মাল্টিপল লাইগ্যান্ড ডকিং করতে পারি।